আমাদের আজকের আলোচনার বিষয় অব্যয়। আমরা জানি আমাদের বাংলা ভাষায় আমরা যে শব্দ ব্যবহার করি সেই শব্দকে আমরা 5টা শ্রেণীতে ভাগ করি, প্রধানত 5টি শ্রেণী: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আমরা এর আগে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা অব্যয় সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে আমাদের বাংলা ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধিশালী শব্দভাণ্ডার। বিশ্বের যে সমৃদ্ধিশালী ভাষাগুলি আছে তার মধ্যে আমাদের বাংলা ভাষা তার শব্দের সমৃদ্ধিতে, তার বৈচিত্র্যে বাস্তবিকই তা অপরের কাছে ঈর্ষণীয়। এখন যার শব্দভাণ্ডার যত সমৃদ্ধ হয়, যত বৈচিত্র্যময় হয়, তাহলে তার ভাষার সাহিত্য তত বেশি উজ্জ্বল হবে। আমাদের বাংলা ভাষায় আমরা বিশেষ্য, সর্বনাম, বিশেষণ আমরা যেমন এই শব্দগুলো প্রয়োগ করি, তার যেমন বৈচিত্র্য রয়েছে, কিন্তু আমাদের আবার ভাষায় বাক্যে তার নানা রকম অন্বয়, বৈচিত্র্য, সেগুলোকে প্রকাশ করার জন্য, তুলে ধরার জন্য আমরা অনেকগুলি শব্দ প্রয়োগ করি, যা বাক্যের অন্বয়, বাক্যের বৈচিত্র্য, বাক্যের সৌন্দর্যকে বৃদ্ধি করে, যা আমাদের ভাব প্রকাশের ক্ষেত্রে অনন্য, অপরিহার্য। এখন এই যে বাক্যের অন্বয়ের যে বৈচিত্র্যসূচক শব্দাবলী, যে শব্দ, তাকে আমরা বলি অব্যয়। এখন এই অব্যয়, দেখো, অব্যয় শব্দের মধ্যে আমরা কিন্তু অব্যয় কাকে বলে তার একটা আভাস পেয়ে যাই। বয়জফলা অন্তস্থ মানে ব্যয়, অর্থাৎ যার কোনো ব্যয় হয় না, যা অবিকৃত থাকে, এই একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি। যার ব্যয় হয় না, অর্থাৎ যার রূপ অবিকৃত থাকে, তাই হচ্ছে অব্যয়। আমরা অব্যয়ের সংজ্ঞা এভাবে দিতে পারি যে আমাদের বাংলা ভাষায় এমন কতগুলি শব্দ আছে যেগুলি সর্বত্রই তাদের রূপ অব্যাহত থাকে, অবিকৃত থাকে, তাকেই আমরা বলবো অব্যয়। যে শব্দের সঙ্গে আমরা কোনো অবস্থাতেই বিভক্তি বা প্রত্যয় যোগ করতে পারবো না, সেগুলি অব্যয়। যে সকল শব্দ ওই লিঙ্গ, বচন, পুরুষ বিভক্তির জন্য কোনো পরিবর্তন হবে না, যার সঙ্গে আমরা কোনোরূপ প্রত্যয় যোগ করতে পারবো না, যার রূপ একই রকম থাকবে, অবিকৃত থাকবে, অব্যাহত থাকবে, তাকেই আমরা বলবো অব্যয়।
যার কোনো ব্যয় বা ব্যত্যয় ঘটবে না। ব্যত্যয় মানে কোনো পরিবর্তন ঘটবে না, তাকেই আমরা বলবো অব্যয়। আমরা দেখো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই যে শ্রেণীর পদ, এর সঙ্গে দেখো কারকের বিভক্তি যোগ হয়। আবার ক্রিয়াপদ, তার সঙ্গেও আমরা দেখবে কালবাচক বিভক্তি যোগ করি আমরা। আবার বিশেষ্য, তার সঙ্গে আমরা দেখবে প্রত্যয় যোগ করে পদান্তর করি, তাই না? কিন্তু অব্যয় এই শব্দগুলির সঙ্গে আমরা কিন্তু বিভক্তি বা প্রত্যয় কিছুই যোগ করতে পারি না। তার ফলে তাদের রূপ অব্যাহত বা অবিকৃত থাকে। যেমন ধরো বলি হ্যাঁ, না, আহ, এবং, বিনা, তবে, তাই, তো। দেখো এই শব্দগুলো দেখো, এর সঙ্গে আমরা কখনোই কিন্তু বিভক্তি বা প্রত্যয় যোগ করতে পারবো না। এবং যে কোনো লিঙ্গে, যে কোনো বচনে, যে কোনো পুরুষবাচক শব্দের সঙ্গে আমরা যখন এই শব্দগুলোকে, এই অন্যয় সূচক শব্দগুলোকে আমরা, এই বৈচিত্র্য সূচক শব্দগুলোকে আমরা ব্যবহার করব, তখন দেখো এবং, হ্যাঁ, না, ইস, এর কি কোনো পরিবর্তন হবে? কখনোই পরিবর্তন হবে না। তাই আমরা একে বলবো হচ্ছে অব্যয়। আমরা এই অব্যয়কে প্রধানত তিনটি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। প্রধানত তিনটি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি: পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয় এবং অনন্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয় এবং অনন্বয়ী অব্যয়। প্রথমে হচ্ছে পদান্বয়ী অব্যয়। এখন এই পদান্বয়ী অব্যয় এর কিন্তু একটা অন্য নাম আছে, যাকে আমরা বলি হচ্ছে অনুসর্গ বা পরসর্গ। অনুসর্গ বা পরসর্গ। এই অনুসর্গ বা পরসর্গ এগুলো আসলে আমরা ওই কারকে বিভক্তির পরিবর্তে বিভক্তির সহায়ক রূপে এই অনুসর্গ বা পরসর্গকে ব্যবহার করে থাকি। অনুসর্গ বা পরসর্গ। এখন এই পদান্বয়ী অব্যয়, যাকে আমরা অনুসর্গ বা পরসর্গ বলছি, তার সংজ্ঞা যদি আমাদের কাছে চাওয়া হয়, আমরা কি বলবো? যে সকল অব্যয় বাক্যের দুটি পদের মধ্যে সম্বন্ধ তৈরি করে, বাক্যের দুটো পদের মধ্যে অন্যয় তৈরি করে, তার জন্যই তো পদান্বয়ী, পদে পদে অন্যয় স্থাপন করে। তাহলে যে সকল অব্যয় বাক্যের দুটি পদের মধ্যে অন্যয় স্থাপন করে তাকে বলা হয় পদান্বয়ী অব্যয়। এই যে দ্বারা, দিয়া, জন্য, কর্তৃক, পাশে, কাছে, এসবই আসলে পদান্বয়ী অব্যয়। আমার দ্বারা এ কাজ হবে না, আনন্দের সঙ্গে খেলা করো। তাহলে এই সঙ্গে, দ্বারা, সুখের জন্য হাপিত্যেশ করে বসে থেকো না, এই যে জন্য, এ সবই আসলে পদান্বয়ী অব্যয়।
পদে পদে যে আমার দ্বারা এ কাজ হবে না, তাহলে এই দ্বারা আমার সঙ্গে এ কাজ এই পদে পদে অন্যয় স্থাপন করলো। আনন্দের সঙ্গে পড়ো, তাহলে আনন্দের আর পড়ো, তাহলে ক্রিয়াপদ এবং বিশেষ্য পদ, তার মধ্যে একটা অন্যয় স্থাপন করলো সঙ্গে। তাহলে এ হচ্ছে তোমার পদান্বয়ী অব্যয়। এবার সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় যে অব্যয়, যে সকল অব্যয় একাধিক পদ বা বাক্য বা বাক্যাংশের মধ্যে যে সকল অব্যয় একাধিক পদ বা বাক্য বা বাক্যাংশের মধ্যে সংযোগ, বিয়োগ বা সংকোচকের কাজ করে, সেই সকল অব্যয়কে আমরা বলি সমুচ্চয়ী অব্যয়। যে সকল অব্যয় একাধিক পদ কিংবা বাক্যের মধ্যে সংযোগ ঘটায় অথবা তাদের পৃথক করে, সংযোগ বিয়োগ বলেছি, বিয়োজন বলেছি, তাহলে সংযোগ ঘটাচ্ছে অথবা তাদের পৃথক করছে অথবা তাদের সংকোচন করছে, সেই সকল অব্যয়কে আমরা বলি সমুচ্চয়ী অব্যয়। এই সমুচ্চয়ী অব্যয়কে আমরা নানা ভাগে ভাগ করি। যেমন ধরো সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় যে সকল অব্যয় পদ অর্থাৎ সমুচ্চয়ী অব্যয় বিভিন্ন পদ বাক্য বা বাক্যাংশকে সংযুক্ত করে তাকে সংযোজক অব্যয় বলে। তাকে সংযোজক অব্যয় বলে। যেমন ধরো রাম ও শ্যাম কাল এসেছিল। রাম ও শ্যাম কাল এসেছিল, তাহলে দেখো রাম আর শ্যাম এই দুটো পদকে সংযুক্ত করলো, কে করলো? ও। তাহলে তা হচ্ছে সংযোজক অব্যয়। আবার যদু গান করলো আর রাম তবলা বাজালো, এখানে দেখো দুটো বাক্য, যদু গান করলো, রাম তবলা বাজালো, দুটো বাক্যকে যুক্ত করছে কে? আর। তা হচ্ছে তাহলে সমুচ্চয়ী অব্যয়ের সংযোজক অব্যয়, দুটো বাক্যের মধ্যে অন্যয় স্থাপন করলো। এবার হচ্ছে বিয়োজক অব্যয় বা বৈকল্পিক অব্যয়। এ বিয়োজন বা বিয়োজক বা বৈকল্পিক অব্যয় কোনগুলি? যে সকল অব্যয় বাক্য দুটিকে জুড়ে দেয় কিন্তু একাধিক পদ বা একাধিক বাক্যের মধ্যে বিয়োগ সাধন করে, পদ বা বাক্যের মধ্যে বিয়োগ সাধন করে, অর্থাৎ একটি পদের বা বাক্যের বদলে পরিবর্তে আরেকটি পদ বা বাক্যে প্রতিষ্ঠা করে, তাকে বৈকল্পিক অব্যয় বলে। ধরো রাম অথবা শ্যাম আসবে, তাহলে রাম অথবা শ্যাম আসবে,
তাহলে কি হলো, একটা বিকল্প, হয় রাম আসবে নয় শ্যাম আসবে, সেই সম্পর্ককে বোঝাচ্ছে। ভালো কিংবা মন্দ কিছু একটা বলো, তাহলে একের বদলে আরেককে প্রতিষ্ঠা করছে। ওই যে কিংবা, হয় ভালো বলো নয় মন্দ মন্দ বলো, তাহলে বাক্যে একটা বৈকল্পিক, একটা বিকল্প, একটা পরিবর্তের সম্পর্ক প্রতিষ্ঠা করছে। তুমি যাবে না রহিমা যাবে, তাহলে দেখো দুটো বাক্যের মধ্যে একটা বিয়োজনের সম্পর্ক, একটা বিয়োগের সম্পর্ক তৈরি হচ্ছে, আর এখানে একটা বিকল্প সম্পর্কও কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে। তুমি যাবে না রহিমা যাবে, তাহলে এগুলি হচ্ছে বিয়োজক অব্যয় বা বৈকল্পিক অব্যয়। এই অথবা, কিংবা, বা, হয় না হয় না, এর সবই হচ্ছে বিয়োজক বা বৈকল্পিক অব্যয়। এবার সংকোচক অব্যয়। সংকোচক অব্যয়, যে সকল অব্যয় বাক্যের দুই অংশকে যুক্ত করে কিন্তু বাক্যের অর্থকে সংকুচিত করে। বাক্যের দুই অংশকে যুক্ত করলেও বাক্যের অর্থকে সংকুচিত করে, তাদের সংকোচক অব্যয় বলে। যেমন আমরা কিন্তু, তবু, অথচ, এগুলোকে আমরা বলি সংকোচক অব্যয়। তথাপি, তবে, অনেক অনুরোধ উপরোধ জানানো হলো, তথাপি তাকে টলানো গেল না। তাহলে অনেক অনুরোধ উপরোধ জানানো হলো, তথাপি তাকে টলানো গেল না। ওই যে তথাপি, এ দুটো বাক্যকে কিন্তু যোগ করলো, আসলে অর্থকে সংকুচিত কীভাবে করলো, অনেক অনুরোধ উপরোধ জানানো সত্ত্বেও তাকে টলানো গেল না। তার এত টাকা, তবু ভিখারিকে একটা পয়সাও দেন না। তাহলে যে তবু, সে বাক্যের সংযোজনের কাজ করলো কিন্তু আবার সংকোচনও করলো। সেটা হচ্ছে তার এত টাকা সত্ত্বেও তিনি ভিখারিকে পয়সা দেন না। এখানে তাহলে কি হচ্ছে, দুটো বাক্য যুক্ত হচ্ছে, কিন্তু দ্বিতীয় বাক্যে দেখো প্রথম বাক্যের অর্থের সীমা নির্দেশ করা হচ্ছে। অর্থাৎ এই যে তার এত টাকা, কিন্তু সেই টাকার সীমার নির্দেশ হচ্ছে ওই ভিখারিকে একটা পয়সাও দেন না, সীমাকে বোঝাচ্ছে। ধরো করিম আমাকে একটা কলম দিল, কিন্তু কিছুতেই দাম নিল না। তাহলে করিম আমাকে কলম দিল, কিন্তু সে পয়সা নিল না। তাহলে দ্বিতীয় বাক্য, এই যে সে পয়সা নিল না, প্রথম বাক্যের অর্থের আংশিক সীমা সে নির্দেশ করছে। প্রথম বাক্যটি কী ছিল, করিম আমাকে কলমটা দিল, তাহলে তিনি আমাকে কলমটা দিলেন, কিন্তু তার যে পয়সা নিল না, সেই সীমাটা নির্দেশ করা হচ্ছে দেখো দ্বিতীয় বাক্যে। অর্থাৎ দ্বিতীয় বাক্যটি একটু সংকুচিত, ছোট, সেটা আমাদের বুঝে নিতে হয় প্রথম বাক্য থেকে। এইবার আমরা দেখব হেতুবাচক অব্যয়। হেতুবাচক অব্যয়,
যে সকল অব্যয় বাক্যের দুই অংশের মধ্যে কার্যকারণের সম্পর্ক নির্দেশ করে তাদের হেতুবাচক অব্যয় বলে। যে সকল অব্যয় বাক্যের দুই অংশের মধ্যে কার্যকারণের সম্পর্ক নির্দেশ করে তাকে হেতুবাচক অব্যয় বলা হয়। ধরো আমরা যে বলি কারণ, যেহেতু, কেননা, জন্য, এগুলো সবই কিন্তু হেতুবাচক অব্যয়। সে আজ স্কুলে আসবে না কারণ তার জ্বর হয়েছে। তাহলে দেখো, এই যে সে যে আজ স্কুলে আসবে না, তাহলে তার কারণটাকে, তার হেতুটাকে বোঝাচ্ছে। তার হেতু কি? জ্বর। কারণ এই শব্দের মধ্য দিয়ে, এই অব্যয়ের মধ্য দিয়ে তা বোঝানো হলো। তোমাকে এ কাজ করতেই হবে, তোমাকে এ কাজ করতেই হবে যেহেতু মা বলেছেন। তা তুমি এ কাজ কেন করবে? না, মা তোমাকে নির্দেশ দিয়েছেন, মা তোমাকে অনুরোধ করেছেন। তাহলে এই হেতুকে, তোমার কাজ করার হেতুকে, কারণকে বোঝানো হচ্ছে কি? ওই যেহেতু, এই অব্যয়ের দ্বারা। যে সকল অব্যয় এই হেতুকে, কার্যকারণের সম্পর্ককে বোঝায় তাকে বলা হয় হেতুবাচক অব্যয়। এবার সিদ্ধান্তমূলক অব্যয়। সিদ্ধান্তমূলক অর্থাৎ যে সকল অব্যয় কোনো সিদ্ধান্তকে নির্দেশ করে, কোনো সিদ্ধান্তকে বোঝায়, সেগুলো হচ্ছে তোমার সিদ্ধান্তমূলক অব্যয়। ধরো যে অতএব, সুতরাং, কাজেই, সবই হচ্ছে সিদ্ধান্তমূলক বা সিদ্ধান্ত বোধক অব্যয়। বিপদ কেটে গেছে, কাজেই এখন ভয় না পেলেও চলবে। তাহলে এই যে এখন ভয় না পেলেও চলবে, এই সিদ্ধান্তটা তুমি ওই কাজেই অব্যয়ের মধ্য দিয়ে প্রকাশ করলে। পরিশ্রম করেছ তাই ফল পেলে, তাহলে এখানে সিদ্ধান্ত প্রকাশ হচ্ছে ওই তাই অব্যয়ের মধ্য দিয়ে। এগুলো হচ্ছে সিদ্ধান্তবাচক অব্যয়। এবার হচ্ছে ব্যতিরেকাত্মক অব্যয়। ব্যতিরেকাত্মক অব্যয়, এই অব্যয়গুলো আসলে কোনো একটি ঘটনা না ঘটার সম্ভাবনা অনুমান করে প্রয়োগ করা হয়। যখন একটি কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা অনুমান করা হয়, তা বোঝাতে বাকি বাক্যটি ব্যবহার করা হয়, তখন যে অব্যয় প্রয়োগ করা হয় তাকে ব্যতিরেকাত্মক অব্যয় বলে। তাকে ব্যতিরেকাত্মক অব্যয় বলে। ধরো তুমি শিগগিরই যাও, নইলে লাইনে অনেক পেছনে পড়ে যাবে। তুমি শিগগিরই যাও, নইলে লাইনে অনেক পেছনে পড়ে যাবে। তাহলে লাইন অনেক পেছনে পড়ে যাবে, তুমি তাহলে ওই যার জন্য লাইনে দাঁড়াবে তুমি সেই ফল লাভ নাও করতে পারো। তাহলে এই ঘটনাটিকে অনুমান করা হচ্ছে। তার ফলে আমরা ওই নইলে শব্দটি ওই ঘটনা না ঘটার সম্ভাবনা অনুমান যে করেছি তা প্রকাশ করছি ওই নইলে শব্দটির মাধ্যমে। মন দিয়ে লেখাপড়া করো, নচেৎ জীবনে কষ্ট পাবে। তাহলে এই যে জীবনে কষ্ট পাবে, তাহলে জীবনে সুখ পাবে না।
তাহলে এই না ঘটার সম্ভাবনা অনুমান করছি আমরা, তখন আমরা এই নচেত শব্দটি প্রয়োগ করছি সুখ না পাওয়ার সম্ভাবনা অনুমান করে। বুঝতে পারছো? তাহলে এই যে নচেত, নতুবা, নইলে, এগুলো হচ্ছে ব্যতিরেকাত্মক অব্যয়। ব্যতিরেকাত্মক অব্যয়। এবার শর্তবাচক বা সাপেক্ষ অব্যয়। শর্তবাচক বা সাপেক্ষ অব্যয় যে সকল অব্যয়ের মধ্য দিয়ে আসলে শর্তকে প্রকাশ করা হয়। একটি ঘটনা আরেকটি ঘটনার উপর নির্ভরশীল, তাকে প্রকাশ করা হয়। বাক্যের দুই অংশের মধ্যে পারস্পরিক অপেক্ষার সম্পর্ককে প্রকাশ করা হয়, তাকে আমরা বলি হচ্ছে সাপেক্ষ অব্যয়। ধরো সে বলল যে আগামীকাল সে কলকাতায় যাবে, তাহলে সে বলল আর আগামীকাল সে কলকাতায় যাবে। তাহলে দেখো সে বলল, এই বাক্যটি সে কি বলল? পরের বাক্যের উপর নির্ভরশীল। আগামীকাল সে কলকাতায় যাবে। এখন এই নির্ভরশীলতা এই দুই বাক্যের মধ্যে তাদের পারস্পরিক সম্পর্ক তাকে স্থাপন করলো কে? ওই যে এর মধ্য দিয়ে। তাহলে যে এখানে হচ্ছে সাপেক্ষ অব্যয়। তুমি যদি সময়ে আসতে পারো তবেই একসঙ্গে বেরোতে পারবো। তাহলে দেখো প্রথম যে শর্তটি, অর্থাৎ তুমি যদি সময় আসতে পারো, তার উপরই দ্বিতীয়টি নির্ভরশীল, তবেই একসঙ্গে বেরোতে পারা যাবে। তাহলে যে তবেই, তাহলে, এগুলি সবই আসলে শর্তবাচক বা সাপেক্ষ অব্যয়। এখন আমরা সাপেক্ষ শব্দজোড় পাই। সাপেক্ষ শব্দজোড় অর্থাৎ আমরা দেখবে জটিল বাক্যে অনেক সময় দুটি শব্দজোড় দুটি শব্দ আমরা ব্যবহার করি। এই দুটি শব্দ পরস্পরের অপেক্ষা করে, এর জন্যই তাকে বলা হয় সাপেক্ষ। এবং এই শব্দজোড়ের প্রয়োগে বাক্যের মধ্যে একটা অন্বয় তৈরি হয়, একটা সম্পর্ক স্থাপন হয়। এই শব্দজোড় পরস্পরের নির্ভর হওয়ায় আমরা তাকে বলি সাপেক্ষ শব্দজোড়। এই সাপেক্ষ শব্দজোড় যখন অব্যয় রূপে ব্যবহৃত হয় তাকে আমরা বলি নিত্য সম্বন্ধী অব্যয়। তাকে আমরা বলি নিত্য সম্বন্ধী অব্যয়। যদি সে আসে তবে আমি যাব, হয় তুমি আসবে, নয় আমি তোমার কাছে যাব। তাহলে যেমন তেমন, যদি তবু, হয় নয়তো, এগুলি অনেক সময় অব্যয় রূপে ব্যবহৃত হয়, যাকে আমরা বলি নিত্য সম্বন্ধী অব্যয়। নিত্য সম্বন্ধী, এদের মধ্যে মানে যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে নিত্য, চিরন্তন। বাক্যেরা একা একা প্রযুক্ত হতে পারে না, একটি আর একটির অপেক্ষা করে। এর জন্যই তারা হচ্ছে সাপেক্ষ। তাহলে এই হচ্ছে তোমার যে আমরা দেখলাম সমুচ্চয়ী অব্যয়, সেই সমুচ্চয়ী অব্যয়ের
শ্রেণী বিভাগ। এর পরের দিন আমরা যাব অনন্যই অব্যয় এবং বাক্যের যে অন্বয়সূচক শব্দাবলী, যাকে আমরা অনেক সময় বলি যোজক শব্দ, সেই যোজক শব্দ নিয়ে আমরা আলোচনা করব।